এমন একটি দ্বীপ যেখানে শত বছর ধরে মানুষ আর ড্রাগনের মধ্যে চলছে এক রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে ড্রাগনের আতঙ্কে প্রতিটা মুহূর্ত কাটত চরম অস্থিরতায়। প্রতি রাতেই আকাশ থেকে নেমে আসতো ড্রাগনের দল, পুড়িয়ে ছারখার করে দিত সবকিছু। এখানে বাচ্চাদের ছোট থেকেই ড্রাগনকে শত্রু হিসেবে পরিচয় করিয়ে দেয়া হতো। কিন্তু এই নিয়মের বেড়াজাল ভেঙে একটি ছেলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগনটার সাথেই বন্ধুত্ব করে ফেলে। আর এরপর এমন কিছু ঘটে যা জানতে হলে দেখতে হবে আজকের সিনেমা হাউ টু ট্রেন ইউর ড্রাগন। গল্পের শুরু হয় উত্তরের এক বরফ ঢাকা দ্বীপকে দেখিয়ে। দ্বীপটির নাম বার্ক। এখানে বসবাসকারী মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা মাছ ধরা, শিকার ও পশুপালন করে হাড়হিম করা কনকনে ঠান্ডায় টিকে রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় শান্ত একটা জায়গা, কিন্তু ভেতরে সবসময় একটা আতঙ্ক ঘুরে বেড়ায়। কারণ এই গ্রামে প্রায় সময় ড্রাগনরা হামলা করে। তাদের তীক্ষ্ণ আগুনের শিখা মুহূর্তের মধ্যে ফসলের মাঠ এবং তাদের ঘরবাড়িগুলো পুড়িয়ে ছাই করে ফেলে। গ্রামবাসীর জীবন মানেই প্রতিটা দিন একটা অনিশ্চয়তার মধ্যে কাটানো। অন্য সাধারণ মানুষরা হলে অনেক আগেই এই জায়গা ছেড়ে পালিয়ে যেত, কিন্তু এখানে মানুষগুলো ভাইকিংস সম্প্রদায়ের। তাদের পূর্বপুরুষরা সকলেই যোদ্ধা ছিলেন, আর যুদ্ধ তাদের রক্তে মিশে আছে। তাই তারা ড্রাগনদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে আছে। প্রতি রাতের মতো আজ রাতেও ড্রাগনেরা এই গ্রামে হামলা চালিয়েছে। আর এই ধ্বংসযজ্ঞের মধ্যেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, যার নাম হিকাপ। সেই গ্রামের গোত্রের প্রধান, যাকে বলা হয় স্টোইক দ্য ফার্স্ট, তার একমাত্র ছেলে। জানা যায় বহু বছর আগে উনি একটি ড্রাগনের ঘাড় থেকে মাথা আলাদা করে দিয়েছিল। কিন্তু হিকাপ কোনো দিক দিয়েই তার বাবার মতো ছিল না। সে ছিল অত্যন্ত দুর্বল এবং ভীতু প্রকৃতির। তাই তার যুদ্ধে অংশ নেওয়াটা তার বাবা স্টয়ক একেবারেই পছন্দ করে না। সে তাকে ধমক দিয়ে ভেতরে যেতে বলে। কিন্তু হিকাপের মনের মধ্যে একটাই স্বপ্ন, একদিন সেও বাবার মতো ড্রাগনদের হারাবে আর গ্রামের মানুষদের চোখে হিরো হবে। আর এই স্বপ্নের পেছনে আরেকটি কারণও রয়েছে। অ্যাস্ট্রিড নামের এক সাহসী ও বুদ্ধিমান মেয়ে, যে একজন দক্ষ যোদ্ধা, যাকে হিকাপ মনে মনে পছন্দ করে। কিন্তু বোকাশোকা হওয়ায় অ্যাস্ট্রিড হিকাপকে কোনো পাত্তা দেয় না। হিকাপ সবসময় কল্পনা করে সে ড্রাগনদের সাথে লড়ছে, লোকে তার তারিফ করছে, আর অ্যাস্ট্রিড হয়তো একবার তার দিকে ফিরে তাকাচ্ছে। কিন্তু বাস্তবে তার কিছুই হয় না। তো হিকাপ ড্রাগনদের ধরার জন্য একটা ফাঁদ তৈরি করেছে, যা সে যুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তাকে সেটা ব্যবহার করার অনুমতি দেয়া হয় না। আর তখনই গল্পে আসে এক নতুন মোড়। হিকাপের বাবা স্ট্রইক নাইটম্যান নামের এক ড্রাগনকে প্রায় ধরেই ফেলেছিল। তবে তখনই সামনে আসে সবচেয়ে শক্তিশালী ড্রাগন নাইট ফিউরি। আগুনের পরিবর্তে তার মুখ দিয়ে বের হয় বজ্রপাত। তাকে এখন পর্যন্ত কেউ ভালো করে দেখতেও পারেনি, কারণ সে মানুষদের সামনে তেমন একটা আসে না। সে চুপচাপ আসে আর পলকের মধ্যে সব শেষ করে দেয়। আর এতটা দ্রুতগতির হওয়ায় আজ পর্যন্ত কেউ তাকে চোখেই দেখেনি। কিন্তু হিকাপ এবার মনে মনে ঠিক করেছে সেই হবে পৃথিবীর প্রথম মানুষ যে এই শক্তিশালী নাইট ফিউরিকে আকাশ থেকে মাটিতে নামাবে, তাকে পরাজিত করবে। এই সময় গ্রামের সবাই ব্যস্ত হয়ে পড়ে। হিকাপ সুযোগ বুঝে নিজের তৈরি করা সেই অস্ত্রটা টেনে বের করে। এরপর নিশানা করে মেশিনটা দিয়ে নাইট ফিউরিকে গুলি চালিয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হিকাপের চালানো সেই গোলাটা শূন্যে থাকা নাইট ফিউরিকে গিয়ে আঘাত করে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই হিকাপের সামনে আচমকা অন্য একটা ড্রাগন এসে হাজির হয় এবং তাকে আক্রমণ করতে তেড়ে আসে। হিকাপ নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটতে থাকে। হিকাপ যখন প্রায় মৃত্যুর মুখে, ঠিক তখনই তার বাবা স্টয়ক, তিনি নিজের জীবন বাজি রেখে হিকাপকে সেই ড্রাগনের হাত থেকে বাঁচিয়ে নেয়। এই যাত্রায় হিকাপের প্রাণ অল্পের জন্য রক্ষা পায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ড্রাগনরা গ্রামের সমস্ত খাবার দাবার আর গবাদি পশু চুরি করে এখান থেকে চলে যায়। হামলা শেষ হওয়ার পর গ্রামে যখন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল, তখন হিকাপের মধ্যে কোনো ভয় ছিল না, বরং সে ভীষণ উত্তেজিত ছিল। সে চিৎকার করে সবাইকে বলতে থাকে সে একা নাইট ফিউরিকে গুলি করে মাটিতে নামিয়েছে। কিন্তু গ্রামের একটা মানুষও তার এই আজগুবি কথা বিশ্বাস করে না। এমনকি তার নিজের বাবা স্টয়কও ভাবেন হিকাপ হয়তো সবার নজর কাড়ার জন্য মিথ্যে গল্প বলছে। কাউকে বিশ্বাস করাতে না পেরে সে মনে মনে ভীষণ হতাশ হয়। বাবার অবহেলা আর গ্রামবাসীর উপহাসে হিকাপ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু তার মনের কোণে কোথাও যেন একটা জেদ তখনও বেঁচে ছিল। সে যে কোনো মূল্যে তার বাবাকে প্রমাণ করে দেখাতে চেয়েছিল যে সে মোটেও দুর্বল নয়। পরের দিন সকালে যখন গ্রামের সবাই যার যার কাজে ব্যস্ত, হিকাপ চুপচাপ সবার চোখ ফাঁকি দিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। সে একা একা সেই গভীর জঙ্গলের দিকে রওনা হয়, যেখানে তার ধারণা অনুযায়ী সেই আহত ফিউরি ড্রাগনটা গিয়ে পড়েছিল।
অন্যদিকে সর্দার স্ট্রোইক আর হাত গুটিয়ে বসে থাকার মুডে ছিলেন না। ড্রাগনদের এই নিত্যদিনের উপদ্রব চিরতরে শেষ করার সময় চলে এসেছে। তাই তিনি গ্রামের সমস্ত বড় বড় যোদ্ধাদের এক জায়গায় জড়ো করেন এবং সবাইকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, এখন থেকে আমরা আর শুধু নিজেদের বাঁচাবো না, এবার সময় এসেছে সরাসরি ওদের ডেরায় গিয়ে আঘাত করার। যতক্ষণ না ড্রাগনদের আসল লিডারকে খতম করা যাচ্ছে, ততক্ষণ আমাদের এই গ্রাম কখনই নিরাপদ হবে না। এরপর তিনি ঘোষণা করেন, ড্রাগনদের শেষ করে তারা এমন এক নতুন গ্রাম গড়ে তুলবেন যেখানে তাদের আগামী প্রজন্ম শান্তিতে ও নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পাবে। সর্দারের এই হুঙ্কার শুনে সমস্ত যোদ্ধারা এক সুরে চিৎকার করে সম্মতি জানায়। একই সাথে স্ট্রোইক গ্রামের কামার গোবারকে একটা বড় দায়িত্ব দেয়। এখন থেকে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও ড্রাগন শিকারের কঠিন ট্রেনিং দিতে হবে। গোবার তখন হিকাবের হয়ে সর্দারের কাছে সুপারিশ করে যাতে হিকাবকেও এই ট্রেনিংয়ে সামিল করা যায়। অনেক ভেবেচিন্তে স্ট্রোইক রাজি হয়, কিন্তু এই সবকিছুর থেকে দূরে হিকাব তখন জঙ্গলের এত গভীরে চলে গেছে যেখানে সাধারণ মানুষ যাওয়ার কল্পনাও করে না। হঠাৎই তখন তার নজর গেল মাটির উপর পড়ে থাকা কিছু অদ্ভুত চিহ্নের দিকে। হিকাব বুঝতে পারে এটা কোনো বড় কিছু আশ্রে পড়ার দাগ। সে সেই দাগগুলো ধরে ধরে সাবধানে এগোতে থাকে। হঠাৎ সামনে তাকিয়ে সে যা দেখে তাতে তার গায়ের পশম খাড়া হয়ে যায়। তার ঠিক সামনে জখম অবস্থায় পড়ে আছে সেই নাইট ফিউরি, যাকে সে নিজেই কাল রাতে গুলি করেছিল। ড্রাগনটাকে এভাবে অসহায় অবস্থায় সামনে দেখে হিকাবের মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। তার মন বলতে লাগলো, আজ যদি আমি এই কালো ড্রাগনটাকে খতম করতে পারি তবে বাবা আর পুরো গ্রামবাসীর সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো। হিকাব বুক ভরা সাহস নিয়ে চুপচাপ নিজের ধারালো ছুরিটা বের করে সেই ভয়ঙ্কর ড্রাগনটার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। কিন্তু ঠিক যখনই সে ড্রাগনটার বুকে শেষ আঘাতটা করতে যাবে, তখন আচমকা হিকাবের চোখ গিয়ে পড়ল ড্রাগনটার চোখের ওপর। সেই চোখের দিকে তাকিয়ে হিকাবের হাত কাঁপছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, সেই হিংস্র ড্রাগনের চোখে কোনো রাগ ছিল না, বরং সেখানে ছিল এক গভীর ক্লান্তি। হিকাব দেখতে পায় ড্রাগনটা আস্তে আস্তে নিজের চোখ দুটো বন্ধ করে নিচ্ছে, যেন সে হিকাবকে বলতে চাইছে, তোমার যা করার করো, আমি নিজের হার মেনে নিয়েছি। ড্রাগনের চোখের সেই অসহায়তা হিকাবের হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করে। সে জঞ্জালে আর দড়িতে বাঁধা ড্রাগনটার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। অবশেষে সে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল। সে ড্রাগনটাকে মারার বদলে নিজের ছুরি দিয়ে তার বাঁধনগুলো একে একে কেটে দেয়। মুক্ত হওয়ার ঠিক পরের মুহূর্তেই সেই কালো ড্রাগনটা এক লাফে হিকাবের বুকের ওপর এসে দাঁড়ায়। তার ভয়ঙ্কর চোখ দুটো দিয়ে সে হিকাবকে এমনভাবে খুঁটিয়ে দেখতে লাগলো যেন মনে হচ্ছিল এটাই হিকাবের জীবনের শেষ মুহূর্ত। ভয়ে হিকাবের পুরো শরীর থরথর করে কাঁপছিল। তার নিঃশ্বাস যেন গলায় এসে আটকে গিয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নাইট ফিউরি তার ক্ষতবিক্ষত মুখটা হা করে হিকাবের মুখের দিকে এক বিকট চিৎকার করে। এরপর কোনো মতে ডানা ঝাপটে সেখান থেকে উড়ে চলে যায়। তবে আহত থাকায় সে ভালোভাবে উড়তে পারছিল না। হিকাব তাকিয়ে থাকে। তার চোখে মুখে তখন একরাশ বিভ্রান্তি আর মনে এমন এক অদ্ভুত অনুভূতি যা সে নিজেও কখনো আগে অনুভব করেনি। এরপর অন্ধকার নামার আগেই সে কোনো মতে কাঁপা কাঁপা পায়ে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছানো মাত্রই সে দেখে তার বাবা স্ট্রোইক তার জন্য অপেক্ষা করছেন। স্ট্রোইক তাকে খুশির খবর দিয়ে জানায় যে এখন থেকে তার নামও ড্রাগন ট্রেনিং ক্যাম্পে নথিভুক্ত করা হয়েছে। কিন্তু হিকাবের মনে তখন অন্য কিছু চলছে। জঙ্গলের সেই ঘটনার পর হিকাবের মনের ভেতর একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল, সে আর যাই করুক কোনো ড্রাগনের গায়ে কোনোদিন আঘাত করতে পারবে না। কিন্তু স্ট্রোইক ছেলের মনের এই ভাব বুঝতে না পেরে তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, এই গ্রামের প্রতিটা বাচ্চাকে এটাই শিখতে হয় যে কিভাবে ড্রাগনের সাথে লড়তে হয় এবং কিভাবে তাদের প্রাণ নিতে হয়। ব্যাস এইটুকু বলেই স্ট্রোইক সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল থেকেই শুরু হয়ে যায় ড্রাগন ট্রেনিং। গ্রামের সমস্ত সমবয়সী ছেলেমেয়েরা যুদ্ধের ময়দানে এসে দাঁড়ায়। প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড, কারণ ড্রাগন শিকার করাটা তাদের কাছে ছিল এক পরম গৌরবের বিষয়। হিকাবও সময় মতো সেখানে চলে আসে। হিকাবকে দেখা মাত্রই বাকিরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, কারণ সবার চোখে সে ছিল এক দুর্বল আর ভীতু ছেলে, যাকে কেউ কোনোদিন পাত্তাই দিত না। এমন সময় হাজির হয় গোবার। সে সবাইকে ইশারায় বুঝিয়ে দেয় যে ট্রেনিং শুরু হতে চলেছে। এরপর তিনি পেছনের একটা বিশাল লোহার গেট টেনে খুলে দেয়, আর সেই গেটের ভেতর থেকে গর্জন করতে করতে বেরিয়ে আসে এক ড্রাগন, যার নাম গ্রনকল।
গ্রনকল দেখতে একটু অদ্ভুত আর গোল গোল হলেও স্বভাবের দিক থেকে সে ছিল বেশ কিউট। এটা ড্রাগনদের মধ্যে সবচেয়ে কম আক্রমণাত্মক এক প্রজাতি, তাই নতুনদের প্রশিক্ষণের জন্য একেই সবচেয়ে উপযুক্ত মনে করা হতো। গোবার সবাইকে শিখিয়ে দেয় যে কিভাবে শব্দ তৈরি করে ড্রাগনদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করতে হয়। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পর মুহূর্তেই একের পর এক প্রতিযোগী ড্রাগনের দ্বারাই কুঁকড়ে যাচ্ছিল, আর হিকাপ ভয়ে এক কোণে লুকিয়ে সবকিছু দেখছিল। তখন ওপর থেকে একটা ভারী ঢাল ছিটকে এসে সোজা হিকাপের সামনে গিয়ে পড়ে, আর সেই ঢাল পড়ার বিকট শব্দে গ্রনকলের নজর গিয়ে পড়ে সরাসরি হিকাপের ওপর। ড্রাগনটি হিকাপকে লক্ষ্য করে তার মুখ থেকে আগুনের গোলা ছাড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গোবার সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং কৌশলে ড্রাগনটিকে পুনরায় খাঁচায় বন্দি করে দেয়। কিন্তু গোবার ভীষণ রেগে যায়। তিনি সবাইকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বললেন, ড্রাগনরা কোনো খেলার পুতুল নয়, এরা অত্যন্ত বিপজ্জনক। যুদ্ধের মাঠে একটা ছোট ভুলও তোমাদের প্রাণ কেড়ে নিতে পারে। কিন্তু হিকাপের মন তখন এসব কিছুর মধ্যেই ছিল না, এবং গোবারের কথায় তার মনে এক প্রশ্ন জেগে ওঠে। ড্রাগনরা যদি এতটাই বিপজ্জনক হয়, তবে নাইট ফিউরি সব থেকে শক্তিশালী ড্রাগন হওয়া সত্ত্বেও কেন তাকে আক্রমণ না করেই চলে গেল? হিকাপের মনে হতে লাগলো, আমরা মানুষরা বোধহয় ড্রাগনদের চিনতে বড্ড বড় ভুল করছি। নিজের এই ভাবনাটা সত্যি কিনা তা যাচাই করার জন্য হিকাপ আবারও লুকিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে সে শেষবার নাইট ফিউরিকে ছেড়ে এসেছিল। সেখানে পৌঁছে হিকাপ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সেই নাইট ফিউরি ড্রাগনটা তখনও ওখানেই আটকে আছে। সে বারবার ডানা ছাপটে আকাশে ওড়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়ছে। হিকাপ দূর থেকে এর কারণ খুঁজতে ড্রাগনটির একটি স্কেচ তৈরি করে। সে বুঝতে পারে ড্রাগনটার লেজের এক পাশের অংশ মারাত্মকভাবে জখম হয়ে ছিঁড়ে গেছে, আর লেজের ব্যালেন্স যদি ঠিক না থাকে তবে কোনো ড্রাগনই আকাশে উঠতে পারে না। এইসব দেখার পর হিকাপের মনে ড্রাগনদের প্রতি কৌতূহল আরও বেড়ে যায়। সে এই ড্রাগনটাকে আরও কাছ থেকে বুঝতে চায়। এরপর গ্রামে ফিরে এসে সে লাইব্রেরিতে গিয়ে ড্রাগনদের ওপর লেখা পুরনো সব বইয়ের পাতা দেখতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুরো বইয়ের কোথাও নাইট ফিউরি সম্পর্কে একটা লাইনও লেখা নেই, কারণ খুব কম মানুষই তাকে সামনে থেকে দেখেছে। তাই এর ব্যাপারে তেমন কোনো তথ্যই সেখানে ছিল না। সেখানে কেবল লেখা ছিল, নাইট ফিউরির মুখোমুখি হলে লুকিয়ে পড়ো, এর সাথে লড়াইয়ের কোনো সাহস করো না। হিকাপ চিন্তায় পড়ে যায়, তবে এই ড্রাগনটা কেন বাকিদের চেয়ে আলাদা? অন্যদিকে সর্দার স্ট্রইক তার বিশাল যুদ্ধ জাহাজের বহর নিয়ে সমুদ্রের বুকে রওনা হয়ে গেছেন সেই ড্রাগনদের গোপন দ্বীপের খোঁজে। কিন্তু তাদের জাহাজ যখন একটা সংকীর্ণ কুয়াশাচ্ছন্ন জলপথ দিয়ে যাচ্ছিল, তখনই আচমকা কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই একদল ড্রাগন তাদের ওপর আকাশ থেকে আক্রমণ করে। চারদিকে চরম হট্টগোল শুরু হয়ে যায়। তবে স্টোইকের যুদ্ধ কৌশলের কাছে এই আক্রমণ খুব একটা সুবিধা করতে পারে না, ফলে ড্রাগনরা কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যায়। অন্যদিকে পরের দিন গ্রামে আবার ট্রেনিং শুরু হয়। হিকাপ একটা ঢাল হাতে নিয়ে আজকেও লুকানোর চেষ্টা করে, কিন্তু বরাবরের মতোই সে আবারও একটা গন্ডগোল পাকিয়ে বসে। এমনকি তার নিজের ভুলের কারণে তার দলের বাকি সঙ্গীরাও বিপদে পড়ে যায়। যাই হোক, অনেক ঝামেলা পেরিয়ে সেদিনের ট্রেনিং শেষ হয়। হিকাপের মেজাজও তখন বেশ বিগড়ে গিয়েছিল, তবুও তার ভেতরের জানার ইচ্ছাটা একটুও কমেনি। সেই প্রবল কৌতূহল নিয়ে সে এবার একটা বড় তাজা মাছ হাতে নিয়ে আবার সেই স্থানে চলে আসে। এবার নাইট ফিউরিটা একটা বিশাল পাথরের আড়ালে লুকিয়েছিল। তার চোখে হিকাপকে দেখে তীব্র ভয় কাজ করছিল। হিকাপ এটা বুঝতে পেরে সাবধানে নিজের ঢাল ও কোমর থেকে ধারালো ছুরিটা বের করে মাটিতে ফেলে দেয়, যাতে ড্রাগনটা বুঝতে পারে যে হিকাপ তার কোনো ক্ষতি করতে আসেনি। এরপর সে খালি হাতে আস্তে আস্তে ড্রাগনটার কাছে যাওয়ার চেষ্টা করে। নাইট ফিউরিও তখনও অত্যন্ত সতর্ক ছিল, যেন হিকাপের মাঝে খারাপ কিছু টের পেলে সে তার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু অনেক দিনের খিদে আর তাজা মাছের গন্ধ শুকে ড্রাগনটার পক্ষে আর লোভ সামলানো সম্ভব হলো না। সে আস্তে করে নিজের মুখটা খুলে মাছটা খেতে শুরু করে। হিকাপ ড্রাগনটার মুখের ভেতরের অদ্ভুত দাঁত দেখে তার একটা মিষ্টি নাম দেয়, টুথলেস। টুথলেস মাছটা খাওয়া শেষ করেই আবার হিকাপের একদম মুখোমুখি এসে দাঁড়ায় এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর টুথলেস নিজের খাওয়া মাছের অর্ধেকটা হিকাপের দিকে বাড়িয়ে দেয়। হিকাপ বেশ অবাক হয়, এত বড় একটা ভয়ঙ্কর ড্রাগন নিজের খাবার একটা মানুষের সাথে শেয়ার করছে। টুথলেসকে খুশি করার জন্য হিকাপ সেই কাঁচা মাছটি খেতে শুরু করে, কিন্তু কাঁচা মাছের স্বাদ ছিল অত্যন্ত বিদঘুটে।
তুতলেস হিকাপের এই অদ্ভুত মুখের ভঙ্গি দেখে হেসে ওঠে। হিকাপের তখন মন চাইছিল যে সে হাত বাড়িয়ে তুতলেসকে একটু ছুঁয়ে দেখবে, কিন্তু হিকাপ যখনই হাত বাড়ায় তুতলেস অমনি ঝটকা দিয়ে নিজের মাথাটা সরিয়ে নেয়। এরপর সে কিছুটা দূরে গিয়ে নিজের মুখের আগুন দিয়ে মাটির ওপর একটা আরামদায়ক উষ্ণ পরিবেশ তৈরি করে সেখানে কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ দুজনেই একদম চুপচাপ ছিল, কিন্তু একটু পরেই তুতলেসের নজর গেল হিকাপের দিকে। সে দেখে হিকাপ একটা ছোট গাছের ডাল দিয়ে বালির ওপর তুতলেসের একটা স্কেচ বা ছবি আঁকছে। তুতলেসের ভীষণ কৌতূহল হলো। সে হিকাপের কাণ্ড দেখে নিজেও মুখ দিয়ে একটা ভাঙা ডাল তুলে নেয় এবং হিকাপের মতোই বালির ওপর হাবিজাবি দাগ কেটে চিত্র আঁকার চেষ্টা করে। হিকাপ এবার পুরোপুরি নিশ্চিত হয় যে ড্রাগনরা মোটেও তেমন হিংস্র বা রক্তপিপাসু নয়, যেমনটা মানুষের লেখা বইগুলোতে ভুলভাবে প্রচার করা হয়েছে। এদের মধ্যেও এক অদ্ভুত নিষ্পাপ মন আর ভালোবাসার টান রয়েছে। এভাবেই হিকাপ আর তুতলেসের ভেতরে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এবার হিকাপ পরম মমতায় আবারও নিজের হাতটা তুতলেসের দিকে বাড়িয়ে দেয়। তবে এবার তুতলেস আর পালিয়ে যায় না, বরং সে নিজে এক কদম এগিয়ে এসে হিকাপের হাতের তালুর মধ্যে নিজের ভারী মাথাটা আলতো করে ঘষে দেয়। আর কিছুক্ষণ আদর পাওয়ার পর সে আবার চুপচাপ জঙ্গলের গভীরে চলে যায়। অন্যদিকে হিকাপ যখন রাতে নিজের গ্রামে ফিরে আসে তখন সে দেখতে পায় গোবার সবাইকে ড্রাগন শিকারের গল্প শোনাচ্ছে। হিকাপ তখন জানতে পারে ড্রাগনদের ডানা বা লেজ ভেঙে গেলে তারা অকেজো হয়ে পড়ে, আর ডানা ভাঙা ড্রাগন আর মৃত ড্রাগনের মধ্যে কোনো পার্থক্য নেই। এসব শুনে হিকাপের ভীষণ খারাপ লাগে। তার ভেতরের স্বপ্নটা এখন পুরোপুরি বদলে গেছে। তার কাছে এখন ড্রাগন মারাকে কোনো বীরত্ব বলে মনে হচ্ছে না। তার চোখের সামনে কেবল ভেসে উঠছে তুতলেসের সেই মায়াবী চেহারাটা। ঠিক তখনই হিকাপের মাথায় একটা বুদ্ধি আসে। সে দৌড়ে নিজের ঘরে চলে আসে এবং সারা রাত জেগে মেকানিক্যাল লেজের একটা নিখুঁত নকশা তৈরি করে, যা দিয়ে সে তার প্রিয় বন্ধু তুতলেসের ভাঙা লেজটাকে আবার আগের মতো সচল করে তুলতে পারবে, যাতে তুতলেস আবার মুক্ত আকাশে ডানা মেলতে পারবে। পরের দিন সকালে হিকাপ একটা বড় ঝুড়িতে অনেকগুলো তাজা মাছ নিয়ে আবার সেখানে চলে আসে। সে একটা ইল মাছ বের করতেই তুতলেস নিজের মুখ ঘুরিয়ে নেয়। হিকাপ বুঝতে পারে ড্রাগনরা ইল মাছ একেবারেই পছন্দ করে না। এরপর তুতলেস যখন মনের আনন্দে মাছ খাওয়ায় ব্যস্ত ছিল, হিকাপ তখন খুব সাবধানে পেছনের দিকে গিয়ে তার ভাঙা লেজের অংশে নিজের তৈরি করা সেই মেকানিক্যাল লেজটা ফিট করে দেয়। কিন্তু লেজে অদ্ভুত কিছু অনুভব হওয়ায় তুতলেস চমকে গিয়ে নিজের বিশাল ডানাগুলো মেলে দেয় এবং হিকাপকে সাথে নিয়েই এক ঝটকায় আকাশে উড়তে শুরু করে। কিন্তু যেহেতু সেই কৃত্রিম লেজটা তখনও পুরোপুরি সেট করা হয়নি, তাই আকাশে উঠতেই তুতলেস নিজের ভারসাম্য হারাতে থাকে। তাই কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে ব্যালেন্স হারিয়ে জলের মধ্যে গিয়ে আছড়ে পড়ে। পরের দিন গ্রামে আবার ট্রেনিং শুরু হয়। আজ তাদের লড়াই করতে হবে দুই মুখওয়ালা এক হিংস্র ড্রাগনের সাথে, যার এক মুখ দিয়ে গ্যাস ও অন্য মুখ দিয়ে আগুন বের হতো। সবাই যেখানে ভয়ে অস্থির, সেখানে হিকাপ এবার নিজের খেল দেখায়। সে তার জামার ভেতরে আগে থেকেই একটা ইলমাস লুকিয়ে রেখেছিল, যা দেখা মাত্রই দুই মুখওয়ালা ড্রাগনটি ভয়ে কাবু হয়ে যায় এবং সে হিকাপের আদেশে সোজা নিজের খাঁচায় চলে যায়। এমন দৃশ্য দেখে বাকিরা অবাক হয়ে তাকিয়ে থাকে। নিজের চোখেই যেন তারা বিশ্বাস করতে পারছিল না। ধীরে ধীরে হিকাপ ড্রাগনের ওড়ার মেকানিজমটা বুঝে ফেলে। আগে যে লেজটা হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে হতো, হিকাপ নিজের বুদ্ধি খাটিয়ে সেটাকে পায়ের পেডালের সাথে যুক্ত করে দেয়, যা সম্পূর্ণ এক অটো কন্ট্রোলড সিস্টেমে পরিণত হয়। যখনই তারা একসাথে সময় কাটাতো, হিকাপ ড্রাগনের ব্যাপারে অনেক গোপন অভ্যাস, পছন্দ আর তাদের দুর্বলতার জায়গাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিচ্ছিল। আর এই জ্ঞানটাকে সে তার গ্রামের ড্রাগন ট্রেনিংয়ে কাজে লাগাতে শুরু করে। যেখানে বাকিরা তলোয়ার নিয়ে হিমশিম খাচ্ছিল, সেখানে হিকাপ শুধু হাত দিয়ে স্পর্শ করেই ড্রাগনদের শান্ত করে দিচ্ছিল। ধীরে ধীরে ক্যাম্পে হিকাপের পারফরমেন্স এতটাই জাদুকরী হয়ে উঠল যে পুরো গ্রামে রাতারাতি তার সুনাম বেড়ে যায়। কিন্তু হিকাপের এই আচমকা বদলে যাওয়া ম্যাজিকটা কিন্তু একজনের চোখ এড়াতে পারেনি। সে হলো অ্যাস্ট্রিড। অ্যাস্ট্রিড ছিল বার্গের নতুন প্রজন্মের সবচেয়ে চতুর এবং সেরা ড্রাগন হান্টার। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে এক রাতের মধ্যে হিকাপ কিভাবে এত বড় যোদ্ধা হয়ে গেল। একদিন ট্রেনিং শেষ হতেই সে চুপচাপ হিকাপের পিছু নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। কিন্তু বনের ভেতরের আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে সে মাঝপথেই হিকাপকে হারিয়ে ফেলে, যার ফলে হিকাপ আর তুতলেসের এই গোপন রাজ সে জানতে পারে না।
অন্যদিকে রাজা স্টোইক হতাশ হয়ে তার দলবল নিয়ে গ্রামে ফিরে আসে, কারণ তারা অনেক খুঁজেও ড্রাগনদের আসল আস্তানার কোনো হদিশ পাননি। সেখানে তখন সমস্ত গ্রামবাসী জড়ো হয়েছিল। স্টোইকের মুখটা বেশ গম্ভীর ছিল, কিন্তু ঠিক তখনই গোবার হিকাবের ড্রাগন শিকারের পারফরমেন্সের কথা সর্দারকে জানায়। এসব শুনে স্টোইক ভীষণ খুশি হয়। অন্যদিকে হিকাব তার তৈরি করা মেকানিক্যাল লেজের নতুন প্যাডাল ফাংশনগুলো পরীক্ষা করছিল। স্বাভাবিকভাবে উঠতে পেরে তুতলেস নিজের আনন্দ আর ধরে রাখতে পারছিল না। সে জোরে ডানা ঝাপটে আরও উঁচুতে একদম মেঘের রাজ্য ছাড়িয়ে উঠতে থাকে। কিন্তু তখনই ঘটে এক চরম বিপত্তি। অতিরিক্ত উঁচুতে ওঠার কারণে বাতাসের চাপে মেকানিক্যাল লেজের ওপর অতিরিক্ত লোডে আচমকা তুতলেসের ব্যালেন্স হারিয়ে যায়। হিকাব তীব্র এক ঝাঁকুনি খেয়ে সিট থেকে ছিটকে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় তুতলেসের গায়ের সেফটি বেল্টটা শক্ত করে ধরে নিজের পুরো শরীরের জোর দিয়ে পায়ের প্যাডালটা চেপে লেজের ডিরেকশনটা সোজা করে কোনো মতে মাটিতে নেমে আসে। এরপর হিকাব যখন বাড়িতে আসে তখন তার মাথায় ঘুরছিল কিভাবে এই মেকানিক্যাল লেজটাকে আরও স্ট্রং করা যায়। ঠিক তখনই হঠাৎ তার বাবা স্টোইক ঘরে ঢুকে পড়ে। তিনি ছেলের সামনে এসে অত্যন্ত গম্ভীর গলায় প্রশ্ন করলেন, হিকাব, তুমি কি আমার কাছে কোনো বড় রহস্য লুকিয়ে রাখছ? মনে রেখো, এই দ্বীপে এমন কোনো জিনিস নেই যা আমার চোখ এড়িয়ে যেতে পারে। বাবার মুখে এই কথা শুনে হিকাবের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে ভাবে হয়তো তুতলেসের কথা বাবা জেনে গেছে এবং এবার তুতলেসকে মেরে ফেলা হবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই স্টোইক হেসে ওঠে। আসলে স্টোইক হিকাবের ওপর রেগে যাননি, বরং ছেলের উন্নতি দেখে তার সাথে কথা বলতে এসেছে। স্টোইক তাকে একটা হেলমেট উপহার দেয়, যা তার মা তার জন্য রেখে গিয়েছিল। স্টোইক সবসময় চাইতেন যে তার ছেলে যেন তাদের পরিবারের এই মহান ঐতিহ্য আর বীরত্বের উত্তরাধিকার বহন করে, এবং একদিন নিজের হাতে একটা বড় ড্রাগন শিকার করে পুরো গ্রামের সামনে নিজেকে প্রমাণ করবে। হিকাব বাবাকে কোনো পাল্টা যুক্তি না দিয়ে ক্লান্তির বাহানা করে নিজের বিছানায় চুপচাপ শুয়ে পড়ে। আর দেখতে দেখতে চলে আসে ড্রাগন ট্রেনিং এর ফাইনাল বা শেষ পরীক্ষা। পুরো গ্রামের মানুষ এই লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হিকাব তার বাবার দেয়া হেলমেটটি মাথায় পরে নেয়। অ্যাস্ট্রিড যেখানে ড্রাগন শিকারে ব্যস্ত, সেখানে হিকাব অত্যন্ত চতুরতার সাথে কোনো রকম রক্তপাত ছাড়াই ড্রাগনটাকে নিজের বশে নিয়ে নেয়। যে ব্যাপারটা তার পিতা স্টোইকের একেবারেই পছন্দ হয় না, তবুও সে হিকাবকে সেরা শিকারী ঘোষণা করে এবং ট্রেনিং আগামীকাল পর্যন্ত স্থগিত করে। অ্যাস্ট্রিড এবার ঠিক করে সে আজ এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। সে গোপনে হিকাবের পিছু নেয় এবং হাঁটতে হাঁটতে অবশেষে সেই গোপন স্থানে চলে আসে। অ্যাস্ট্রিডের সন্দেহ একেবারেই ঠিক ছিল, এখানে আসলে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে। হিকাব বুঝতে পারছিল যে সে চাইলেও তুতলেসের কথা আর লুকিয়ে রাখতে পারবে না। আর তুতলেস অ্যাস্ট্রিডকে দেখে ভীষণ ক্ষেপে যায়। তখন হিকাব দুজনের মধ্যে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সে অ্যাস্ট্রিডকে বলে, এটাই হলো রূপকথার সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগন, নাইট ফিউরি। অ্যাস্ট্রিড ভয়ে চিৎকার করে ওখান থেকে গ্রামের দিকে দৌড়ে পালাতে শুরু করে। হিকাব খুব ভালো করেই জানতো অ্যাস্ট্রিড যদি একবার গ্রামের মানুষকে এই খবর দিয়ে দেয় তবে তুতলেসকে বাঁচানোর আর কোনো পথ থাকবে না। তাই হিকাব সিদ্ধান্ত নেয় যে করেই হোক অ্যাস্ট্রিডকে থামাতে হবে এবং তাকে বোঝাতে হবে। হিকাবের ইশারায় তুতলেস এক লাফে গিয়ে অ্যাস্ট্রিডকে তার নখ দিয়ে আলতো করে চেপে ধরে এবং তাকে নিয়ে একটা উঁচু পাথরের পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে দেয়। হিকাব তাকে প্রমিস করায় যেন সে তুতলেসের ব্যাপারে গ্রামের কাউকে কিছু না বলে। অ্যাস্ট্রিডও নিরুপায় হয়ে হিকাবের শর্ত মেনে নেয় এবং জানায় সে এই ব্যাপারে কাউকে কিছুই বলবে না। এরপর হিকাব তাকে তুতলেসের পিঠে তুলে নেয়, তবে তুতলেস শান্ত হয় না। সে অ্যাস্ট্রিডকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্করভাবে উঠতে থাকে। ভয়ে আতঙ্কিত অ্যাস্ট্রিড সরি বলার পরই তুতলেস শান্ত হয় এবং স্বাভাবিকভাবে ওপরে উঠতে শুরু করে। তুতলেস তাদের নিয়ে মেঘের উপরে চলে যায়। এত সুন্দর দৃশ্য দেখে অ্যাস্ট্রিড ভীষণ কৌতূহলী হয়ে পড়ে। সে হাত দিয়ে মেঘে স্পর্শ করতে পারছিল। তার কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তুতলেস তাদের নিয়ে উড়তে উড়তে একটা অদ্ভুত জায়গায় চলে আসে। সেখানে অরোরাও দেখা যাচ্ছিল। একটু পরে তারা অনেকগুলো ড্রাগনের মাঝে পড়ে যায়। ড্রাগনগুলো কোথাও যাচ্ছিল, তুতলেসও তাদের সেখানে নিয়ে যায়। ভেতরে ঢোকার পরে তারা দেখে জায়গাটা নরকের মতো ভয়ঙ্কর। আর এটাই হলো ড্রাগনদের আসল আস্তানা। সেখানে একটা বড় আগুনের গোলার মতো জায়গা ছিল। ড্রাগনগুলো সেখানে তুলে আনা পশু পাখিগুলোকে ফেলছিল, আর একটা ভয়ঙ্কর বিশাল আকৃতির ড্রাগন সেই পশুগুলোকে খাচ্ছিল। এমনকি সে অন্য ড্রাগনদেরকেও খেয়ে ফেলছিল। সেই ড্রাগনটা উত্তেজিত হয়ে উঠলে তুতলেস দ্রুত তাদের নিয়ে বাইরে নিরাপদ জায়গায় চলে যায়।
অ্যাস্ট্রিড জানায় ওই ভয়ঙ্কর ড্রাগনটা সম্ভবত ড্রাগনদের রানী। ওটাকে আলফা ড্রাগন বলা হয়। বাকি ড্রাগনগুলো তার অনুগত। ওরা রানী ড্রাগনের জন্যই লোকালয় থেকে খাবার সংগ্রহ করে আনে। অ্যাস্ট্রিড দ্রুত গ্রামে ফিরে গিয়ে স্ট্রাইককে ড্রাগনের আস্তানার কথা জানাতে চাইছিল, তবে হিকাপ তাকে বাধা দিয়ে বলে তার বাবা জানতে পারলে তুতলেসকেও মেরে ফেলবে। অ্যাস্ট্রিড বলে ড্রাগনরা তাদের শত্রু, ওরা না জানে কত মানুষ মেরেছে, ওদের শেষ না করলে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। হিকাপ জানায় ড্রাগনদের প্রশিক্ষণ দিয়ে পোষ মানানো সম্ভব, যেমনটা সে তুতলেসকে বানিয়েছে। অ্যাস্ট্রিড বলে মানুষ শত শত বছর ধরে যে ধারণা বুকে লালন করে আসছে তা বদলানো সম্ভব না। হিকাপ তার কাছে সময় চেয়ে বলে সে একটা ব্যবস্থা করে নেবে। এতে অ্যাস্ট্রিড আশ্বস্ত হয় এবং হিকাপকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। পরের দিন হিকাপের ড্রাগন শিকার উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। স্টোইক সেখানে অনেক প্রবীণ যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছিল। আজ হিকাপ ড্রাগন শিকারের মাধ্যমে ভাইকিংসদের পদবি পেয়ে যাবে। মাঠে নামার আগে অ্যাস্ট্রিড হিকাপকে অনুপ্রেরণা দেয়। হিকাপ অ্যাস্ট্রিডকে বলে যদি আজ তার সাথে খারাপ কিছু হয়ে যায় তাহলে অ্যাস্ট্রিড যেন নিজের দায়িত্ব পালন করে। সে চায় না অ্যাস্ট্রিডও তার মতো সবাইকে আশাহত করুক। অ্যাস্ট্রিড বুঝিয়ে বলে তুমি কাউকে আশাহত করনি, একদিক দিয়ে তুমি আমাদের চেয়েও সেরা। এখন পর্যন্ত কেউ ড্রাগনের পিঠে চড়তে পারেনি, তাদের সাথে বন্ধুত্ব করতে পারেনি, কিন্তু তুমি সেটা করতে পেরেছ। কথা শেষ করে হিকাপ মাঠে এসে ঢাল তলোয়ার তুলে নেয়। স্টোইক সবার সামনে বুক ফুলিয়ে ছেলের প্রশংসা করে। এরপর একটা সাংঘাতিক রাগী ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়। ড্রাগনটা বেরিয়েই চারদিকে আগুন ছাড়তে শুরু করে। ড্রাগনটা হিকাপের সামনে আসলে সে সবাইকে অবাক করে দিয়ে আক্রমণ না করে উল্টো সব অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। এরপর ড্রাগনটাকে ছুঁয়ে সেটাকে শান্ত করে। কিন্তু এই ব্যাপারটা স্টোইক একেবারেই সহ্য করতে পারছিল না। এটা ভাইকিংসের মানিজ্যত ডুবিয়ে দেবে। সে চিৎকার করে ড্রাগনটাকে মারার নির্দেশ দেয়। সেই আওয়াজে ড্রাগনটা ক্ষিপ্ত হয়ে আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে। হিকাপের বিপদ দেখে অ্যাস্ট্রিডও মাঠে এসে তাকে সাহায্য করার চেষ্টা করে। এদিকে ড্রাগনটার হুঙ্কার শুনে জঙ্গলের ভেতর থেকে তুতলেস ছুটে আসে। সে ভাবে হিকাপ বিপদে পড়েছে। সে প্রথমে বর্জ্যপাত ফেলে হিকাপকে রক্ষা করে, তারপর অন্য ড্রাগনটার সাথে লড়াই করে সেটাকে খাঁচায় পাঠিয়ে দেয়। কিন্তু এতদিন শুধু রূপকথায় শোনা প্রাণীকে চোখের সামনে দেখে ভাইকিংসরা সেটাকে ধরার জন্য অস্থির হয়ে পড়ে। চারদিক থেকে তুতলেসকে আক্রমণ করা হয়, তবে তুতলেস তাদের ধরাশায়ী করে ফেলে। সে অ্যাস্ট্রিডের বাবাকে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন হিকাপ তাকে শান্ত হওয়ার নির্দেশ দেয় এবং তুতলেস থেমে যায়। কিন্তু তখনই সবাই মিলে তুতলেসকে একটা জালে বন্দি করে ফেলে। হিকাপ সবাইকে বোঝানোর চেষ্টা করে ও কারো ক্ষতি করবে না, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। ভেতরে গিয়ে সে তার বাবাকে বারবার অনুরোধ করে বলে তুতলেস তাকে রক্ষা করতেই এখানে এসেছিল, কিন্তু তার বাবা সেটা মানতে চাইছিলেন না। হিকাপের মা সহ শত শত মানুষ এসব ড্রাগনের শিকার হয়েছে। এরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না। বাবার সাথে তর্কের এক পর্যায়ে হিকাপ মুখ ফসকে বলে ফেলে তুতলেস তাকে ড্রাগনদের মূল আস্তানায় নিয়ে গিয়েছিল। সেখানে ওদের রানী থাকে। মূলত রানীর চাপে পড়েই খাবারের জন্য ড্রাগনরা লোকালয় হামলা চালায়। এটা শুনে স্টোইক ক্ষেপে যায়। রাগের মাথায় হিকাপকে বলে তোমার জন্য লজ্জা হচ্ছে আমার, তুমি আমার ছেলে না। এই বলে স্টোইক বেরিয়ে যায়। এরপর তুতলেসকে বেঁধে নৌকায় তোলা হয় এবং বিশাল এক বহর নিয়ে ড্রাগনদের আস্তানার দিকে তারা বেরিয়ে পড়ে। সবাই চলে যাওয়ার পর হিকাপ মনমরা হয়ে বসেছিল। তখন অ্যাস্ট্রিড তাকে সান্ত্বনা দিতে কাছে আসে। হিকাপ আফসোস করে বলে সেদিন তার তুতলেসকে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আর তাকে বন্দী হতে হতো না। তুতলেস তাকে বিশ্বাস করে নিজেদের আস্তানায় নিয়ে গিয়েছিল, অথচ হিকাপের কারণেই সবাই সেই জায়গার কথা জেনে গেল। এই অনুশোচনা তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। তবে হিকাপ থেমে থাকে না। সে তুতলেসকে উদ্ধার করার একটা পরিকল্পনা সাজায়। সব বন্ধুদের সাথে নিয়ে খাঁচায় থাকা ড্রাগনদের পোষ মানায় এবং তাদের শিখিয়ে দেয় কিভাবে ড্রাগনদের পিঠে চড়ে আকাশে ওড়া যায়। এরপর তারা ড্রাগনের পিঠে চড়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্টোইক সৈন্য নিয়ে ড্রাগনদের আস্তানায় পৌঁছে যায়। যুদ্ধের সব প্রস্তুতি নেয়ার পরে পাহাড়ের একটা অংশ তারা ভেঙে ফেলে। তখন এক ঝাঁক ড্রাগন সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তারা ভাবে মাত্র এই কয়টাই ড্রাগন ছিল এখানে, তাই সহজেই আস্তানাটা ধ্বংস করা যাবে। কিন্তু তাদের ভুল প্রমাণিত করে তখনই একটা প্রচণ্ড গর্জন শোনা যায় এবং রানী ড্রাগন জেগে ওঠে। এই ড্রাগন একাই হাজারটা ড্রাগনের চেয়েও বেশি শক্তিশালী, দেখতে অনেকটা গরজিলার মতো। রানী ড্রাগনের এক আক্রমণেই সব সৈন্য ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় হিকাপ বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছে যায়। বাচ্চারা ড্রাগনের পিঠে চড়ে আসছে, এই দৃশ্য দেখে সবার চোখ কপালে উঠে যায়। হিকাপ বন্ধুদের বলে এই ড্রাগনটা অত্যন্ত শক্তিশালী, সরাসরি আঘাত করে কিছুই করা যাবে না। এর জন্য ড্রাগনটা দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে, সেটা চোখ, নাক বা কান যেটাই হোক। সবাই যখন রানী ড্রাগনকে বিভিন্নভাবে ব্যস্ত রাখছিল, হিকাপ তখন তুতলেসের জাল খুলতে শুরু করে। কিন্তু জালটা পুরোপুরি খোলার আগেই রানী ড্রাগনের এক আঘাতে তারা জলে পড়ে যায়। জলের নিচেও হিকাপ তুতলেসের জাল খোলার চেষ্টা করছিল, কিন্তু খালি হাতে সে পারছিল না। ওপর থেকে স্টোইক দেখে ছেলে বিপদে পড়েছে, সে পানিতে ঝাঁপ দিয়ে হিকাপকে তুলে আনে, তারপর আবারও ঝাঁপ দিয়ে তুতলেসকে জাল থেকে মুক্ত করে। তখনই তুতলেস স্ট্রোইককে নিয়ে উপরে উঠে আসে। হিকাপ দ্রুত তুতলেসের পিঠে চড়ে বসে, যাতে রানী ড্রাগনের সাথে লড়াই করা যায়। উড়ে যাওয়ার আগে স্টোইক হিকাপকে বলে, ওখানে গিয়ে যাই ঘটুক, তোমার জন্য আমি গর্বিত। হিকাপ বলে, আমিও সবসময় তোমাকে গর্বিতই করতে চেয়েছি। এই বলে সে তুতলেসকে নিয়ে উড়ে যায়। বাকি বন্ধুরা রানী ড্রাগনকে ব্যস্ত রাখছিল, আর হিকাপ তাকে ঘায়েল করার সুযোগ খুঁজছিল। হঠাৎ রানী ড্রাগন অ্যাস্ট্রিডের ড্রাগনের লেজ কামড়ে ধরে। তখন অ্যাস্ট্রিড সোজা রানী ড্রাগনের মুখের ভেতরে ঢুকে যায় এবং অস্ত্র দিয়ে দাঁতগুলো ভাঙতে শুরু করে। নিজেকে রক্ষা করতে রানী ড্রাগন গ্যাস আর আগুন ছুড়তে শুরু করে, তাই অ্যাস্ট্রিড নিচে ঝাঁপ দেয়। তবে দুর্ঘটনার আগেই তুতলেস তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। এরপর তারা আবারও রানী ড্রাগনের কাছে যায়। হিকাপ খেয়াল করে রানী ড্রাগনের ডানা আছে, সে উড়তে পারে। যেহেতু কোনো দুর্বল জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই সে ডানাগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী তুতলেসকে দিয়ে বর্জ্যপাত করিয়ে রানী ড্রাগনকে খেপিয়ে দেওয়া হয়। তারপর কৌশলে তাকে মেঘের ওপরে তুলে আনা হয়। তুতলেস মেঘের ভেতরে লুকিয়ে লুকিয়ে রানী ড্রাগনের ডানায় বারবার বজ্রপাত ফেলতে থাকে, এতে তার ডানায় বেশ ক্ষতি হয়। তখন সে একসাথে বিশাল আকারে আগুন ছাড়ে। আগুনে তুতলেসের শরীর না পড়লেও তার লেজে লাগানো কৃত্রিম ডানায় আগুন ধরে যায়। হিকাপ বিপদ বুঝতে পেরে শেষ আঘাতের সিদ্ধান্ত নেয়। রানী ড্রাগন একটু আগে এত বেশি আগুন ছেড়েছে যে নতুনভাবে আগুন তৈরির জন্য সে মুখে গ্যাস জমাচ্ছিল। গ্যাসে মুখ ভরে যাওয়ার সাথে সাথে হিকাপ তুতলেসকে রানী ড্রাগনের মুখের ভেতরে বজ্রপাত করার সংকেত দেয়। তুতলেস বজ্রপাত করা মাত্রই সেই আগুন তার শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে, আর এটাই ছিল তার একমাত্র দুর্বলতা। মুহূর্তের মধ্যে রানী ড্রাগন নিচে পড়ে যায় এবং বিশাল বিস্ফোরণে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে আরেকটা দুর্ঘটনা ঘটে যায়। তুতলেস যখন হিকাপকে নিয়ে নিচে নামছিল, তখন রানী ড্রাগনের উল্টে যাওয়া বিশাল লেজের সাথে তার ধাক্কা লাগে। এতে তুতলেস একদিকে ছিটকে পড়ে আর হিকাপ সোজা আগুনের ভেতরে পড়ে যায়। তবে তুতলেস শেষ মুহূর্তেও তাকে বাঁচাতে ছুটে যায়। কয়েক মুহূর্ত পরে আগুন নিভে গেলে সবাই দেখে সেখানে শুধু তুতলেস পড়ে আছে। সবাই মনে করে হিকাপ আগুনে পুড়ে গেছে, কিন্তু তুতলেস ডানা সরাতেই দেখা যায় হিকাপ মোটামুটি সুরক্ষিত। তবে সে তখনও অজ্ঞান। স্টোইক হিকাপকে দেখে নিশ্চিত হয় সে বেঁচে আছে। তখন সবার মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। স্টোইক তুতলেসকে স্পর্শ করে হিকাপকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে হিকাপের জ্ঞান ফেরে। চোখ মেলে সে দেখে তার সামনে তুতলেস বসে আছে। তুতলেসকে দেখে সে চমকে ওঠে, ভাবে তুতলেস হয়তো লুকিয়ে ঘরে ঢুকে পড়েছে, বাবা জানলে মেরে ফেলবে। এই ভয়ে অস্থির হয়ে খাট থেকে নামতে গিয়ে হিকাপ খেয়াল করে তার একটা পা নেই, পায়ের জায়গায় একটা কৃত্রিম পা লাগানো হয়েছে। সেদিনের দুর্ঘটনায় সে একটা পা হারিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে হিকাপ মনে মনে কষ্ট পেলেও নিজেকে সামলে নেয়। সে সাবধানে ঘরের দরজা খুলে বাইরে আসে, আর বাইরে তাকাতেই তার চোখ কপালে ওঠে। গ্রামের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। আকাশে স্বাচ্ছন্দ্যে ড্রাগনরা উড়ে বেড়াচ্ছে, মানুষ নির্ভয়ে ড্রাগনদের সাথে খেলা করছে। ড্রাগন আর মানুষদের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়েছে। এ সময় পেছন থেকে স্টোইক এসে বলে, তুমি ঠিকই বলেছিলে, ড্রাগন আমাদের শত্রু না। একটু পরে অ্যাস্ট্রিডও সেখানে চলে আসে এবং হিকাপকে নিজের ভালোবাসার কথা জানায়। তারপর গোবার তুতলেসের জন্য একটা নতুন লেজ বানিয়ে আনে। হিকাপ তুতলেসের লেজে সেটা সেট করে আবারও আকাশে উড়াল দেয়। একসময় এই গ্রামের মানুষেরা সবসময় ড্রাগনদের আতঙ্কে থাকত, অথচ এখন তাদের আনন্দ হাসি খুশির কোনো শেষ নেই। পৃথিবীর মানুষ যেখানে শখ করে কুকুর বিড়াল পোষে, আর বার্কের মানুষেরা শখ করে ড্রাগন পোষে। আর এই জন্যই গ্রামটা অন্য সবার চেয়ে আলাদা। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র হিকাপের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আপনার অনুভূতির কথা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।